ডিপ স্টেট কীভাবে কাজ করে সে কথাটা বলতে চেয়েছি। কখনো কখনো এটার সাথে অনেকেই ইনভলভ থাকে, সেটা বলেছে আমি। আপনার কি তাই মনে হয় কিনা যে আসলে মোদী সরকার চাইছে এখানে জামাতকে সাপোর্ট করতে, এবং যেহেতু আরএসএসের সাথে জামাতের রাজনৈতিক একটি আদর্শগত মিল আছে সেই জায়গা থেকে, সেটাই আমি আপনার কাছে শুনতে চাই। পাশাপাশি একটি রিপোর্ট আমি আপনার একটু একটা জায়গা পাঠ করেও শোনাতে চাইছি। রয়টার্সের একটি প্রতিবেদন আজকে প্রকাশিত হয়েছে। সেখানে একটি অংশে কোনো বিশ্লেষকের নাম উল্লেখ না করে এখানে বলা হয়েছে, বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে জামাত ইসলামের সবচেয়ে ইতিবাচক দিক হলো তাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি। নির্বাচনে ইসলামী আদর্শের চেয়েও এটি বেশি প্রভাব ফেলবে। এটি রয়টার্স বলছে বিশ্লেষকদের মত কে ইউজ করে। আমরা জানি এটা কিভাবে আসলে যখন আমরা কিছু বলতে চাই বা কোনো সাংবাদিক যখন কোনো কিছু তুলে আনতে চায় সেটা আনতে পারে, কিন্তু রয়টার্সের মতো একটি পত্রিকা বাংলাদেশে একটি যখন নির্বাচন সামনে, সেই নির্বাচনের আগে একটি দলকে বিশ্লেষকের বরাত দিয়ে বলে দিল তাদের ইতিবাচক দিক হচ্ছে পরিচ্ছন্ন ভাবমূর্তি। আসলে কি তাদের ভাবমূর্তি পরিচ্ছন্ন? এটা নিয়ে তো বিতর্ক আছে জামাতের ভাবমূর্তি নিয়ে। জামাতের ভাবমূর্তির সবচেয়ে বড় সংকট হচ্ছে তাদের স্বাধীনতা বিরোধী অবস্থান 1971 সালে। এরপরে এদের যদি রাজনৈতিক অ্যাক্টিভিটিস দেখেন, আওয়ামী লীগকে যতবার পুনর্বাসন করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, প্রত্যেকবার আওয়ামী লীগের সহযোগী ছিল এই জামাত। 1986 নির্বাচনে তারা জাতীয় বিমানের ঘোষণা দিয়ে জামাত আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছে। তা বলতে পারে যে আরও অনেক পার্টিস ছিল, বাট ওই সময় যে মেইন দুইটা পলিটিক্যাল পার্টি বিএনপির বাইরে আওয়ামী লীগ এবং জামাত, তারা দুইজনই নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ 75-এর পরেই প্রথম নির্বাচনে গেল, বৈধতা পেল, এরশাদেরও বৈধতা। তারপর 96-এ যেটা 91 to 96 যে আন্দোলন, তারা আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ নির্বাচন করেছে এবং আওয়ামী লীগ যে ক্ষমতায় আসলো 96-এ, যদিও আলাদা আলাদা নির্বাচন হয়েছে কিন্তু পরোক্ষভাবে জামাতের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে ফেসিবাদের বীজ 1996 সালের 12 জন রোপিত হয়েছিল এবং এটাতে জামাতের মানে প্রত্যক্ষ সহযোগিতা আছে। তাইলে পরে জামাতের ভাবমূর্তি সবসময়ই আসলে প্রশ্নবিদ্ধ। তো ওরা যেটা দাবি করে যে ওদের বিরুদ্ধে করাপশনের কোনো অভিযোগ নাই, এটাও ধরেন যে তাদের করাপশনটা তো ভিন্নভাবে হয়। এরা চাঁদাবাজি করে একভাবে, বিএনপি আরেকভাবে করে, আওয়ামী লীগ আরেকভাবে করে। কিন্তু সবচেয়ে প্রশ্নবোধক বিষয় হচ্ছে রয়টার্সের যে নিউজ, অ্যানোনিমাস এক্সপার্ট বা অ্যানালিস্টের নাম দিয়ে তো বলতে পারে না যে জামাতের ক্লিন ইমেজের কারণে তারা অ্যাডভান্টেজ পাবে। তাহলে আমাদের তো জানতে হবে সেই অ্যানালিস্টকে বা তার সেন্ট্রাল আর্গুমেন্টটা কি, এটা তো আমাদের জানতে হবে। নাহলে তো আমরা বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতে পারবো না যে কতটুকু ভ্যালিড বা অযৌক্তিক। এটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেটা আলাপ করছিলাম জরিপের, যে পারপাসিভ কিছু জরিপ হয়। আপনি দীর্ঘদিন গণমাধ্যমে আছেন, আমিও কাজ করেছি, কিছু পারপাসিভ নিউজও হয় এবং রয়টার্সের এই নিউজটাকে আমি সেই কাঠামো বা ধারণার বাইরে রাখতে রাজি না। তাদের উচিত ছিল এটা পরিষ্কার করা। আর আপনি যেটা বললেন ডিপ স্টেটের কথা বা ভারত চাচ্ছে বাংলাদেশে জামাত ক্ষমতায় আসুক, এটা অসম্ভব কিছু না। কারণটা হচ্ছে জামাত সবসময় বলে থাকে যে তারা খুব ভারত বিরোধী, কঠোর ভারত বিরোধী। তারা মুখে যতটা বলে কাজে কিন্তু তাদের প্রমাণ নাই। ধরেন এই সরকারের আমলে বিএনপি যতগুলো এই তিস্তাবাদ নিয়ে, গ্যাঞ্জেস ব্যারেজ নিয়ে বা বর্ডার কিলিং নিয়ে তারা যতটা প্রোগ্রাম করেছে, জামাত দলীয়ভাবে সেটা করে নেই। জামাতের লোকজন যেটা করে, আমি এটা বিভিন্ন জায়গায় বলি, তাদের কিছু বট আইডি আছে। এই যে বট আইডি বা অ্যানোনিমাস আইডি দিয়ে কিন্তু তারা সোশ্যাল মিডিয়া ভারতের বিরুদ্ধে কথা বলে ফাটাই ফেলে। কিন্তু কার্যত জামাতের পক্ষ থেকে আপনি দেখেছেন তিস্তার পানি নিয়ে ঢাকায় কোনো সেমিনার বা সমাবেশ করেছে? করে নেই। গ্যাঞ্জেস ওয়াটার নিয়ে কথা বলে না। এবং এই যে তাদের যে আপনার যে নির্বাচনী ইশতেহার, আমি যদি ভুল না বলে থাকি, তারা কিন্তু ইউএসের সঙ্গে সম্পর্ক কীরকম হবে, পাকিস্তানের সঙ্গে কীরকম হবে, চায়নার সঙ্গে কীরকম হবে, এগুলো খুব সম্ভব উল্লেখ করে নাই। একটি মাত্র দেশের কথা বলেছে, ভারতের কথা। এখন তারা মুখে মুখে ভারতের কথা বলে, ভারত বিরোধিতার কথা বলে, কিন্তু আমরা জানি যে গোপনে তাদের সঙ্গে ভারতের একটা সম্পর্ক থাকতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। ভারত বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সঙ্গে এই মুহূর্তে এঙ্গেজ হতে চাইবে, যেহেতু তাদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগ এখন পলাতক এবং তাদের ফিরে আসার সুযোগ নাই বলে আমি মনে করি। হাউএভার, তাহলে ভারত কেন জামাতকে চায়? এই জন্য চায়, বাংলাদেশকে যদি কন্ট্রোল করতে চায় তারা নানা দিক দিয়ে, আমি ভারতের প্রেক্ষিতে যদি বিষয়টা বিবেচনা করি, বিএনপি বড় একটা দল, জাতীয়তাবাদী দল। এই বিএনপিকে কন্ট্রোল করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। বিএনপিকে নিয়ন্ত্রণ তারা সহজে করতে পারবে না। কিন্তু জামাত যেহেতু ত্রুটিযুক্ত দল, জামাতের যে বড় যে ক্রাইসিস 71-এ তাদের ভূমিকা, এই ক্রাইসিস থেকে কাটিয়ে উঠতে হলে তাদেরকে নতুন নতুন মিত্র তৈরি করতে হবে।
নতুন নতুন বন্ধুত্ব তৈরি করতে হবে। যেই কারণেই আমি যেটা বললাম, আওয়ামী লীগের পুনর্বাসনে বরাবরই জামাত অংশগ্রহণ করেছে। জামাতের হয়তো বা ধারণা ছিল আমরা যদি আওয়ামী লীগের সঙ্গে যাই তাহলে আমরা ৭১-এর যে আমাদের যে স্পট আছে সেটা থেকে আমরা মুছে ফেলতে পারবো বা বেরিয়ে আসতে পারবো। এখন ৭১-এর বাংলাদেশ 19৭-এর স্বাধীনতা যুদ্ধে ভারতের একটা ভূমিকা ছিল, অবস্থান ছিল। ভারতের সঙ্গে যদি একটা বন্ধুত্ব করে ভারতের এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন পাওয়া যায়, তারা হয়তো বা মনে করছে যে আমরা একটা ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। এবং ভারত মনে করছে যে আমরা যদি কোনোভাবে জামাতের মতো একটা সরকারকে ক্ষমতায় বসাতে পারি, এবং এদের যে স্বভাব চরিত্র অভ্যাস, এই যে যেইভাবে এরা কথায় কথায় ধরেন একদম বেশিং অশ্রাব্য অরুচিকর ভাষায় গালিগালাজ করে, সরকারে গিয়ে তো আপনি সেটা করতে পারবেন না। করলে কিন্তু আপনার সরকার দুর্বল হয়ে যাবে। এই দুর্বল সরকার ভারতের দরকার, কারণ তখন ভারত তার ইন্টারেস্টগুলি কনফার্ম করতে পারবে এই দুর্বল সরকারের কাছ থেকে। তো সেই জায়গায় ডিপ স্টেটের একটা অংশ অ্যাক্টিভ হতে পারে। এবং এই যে জরিপ হচ্ছে আপনার ডিপ স্টেট বা এই ধরনের সংগঠনগুলোর একটা বহুল ব্যবহৃত টুল। এটা শুধু বাংলাদেশে হয় না, সারা পৃথিবীতেই হয় জনমতকে কন্ট্রোল করার জন্য। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে দিন শেষে তারা ব্যর্থ হয়। আমি 2004 সালে যখন ঢাকায় গণমাধ্যমে কাজ করতাম, আমি একটা জরিপ হাতে পেয়েছিলাম ওই সময়, এবং সেই জরিপে বলা হলো যে বিএনপি 220-25টা আসন পেয়ে নেক্সট নির্বাচনে বিজয়ী হবে। কিন্তু সেই নির্বাচন কিন্তু শেষ পর্যন্ত হয় নাই, হতে পারে নাই। 18-তে 8-এ নির্বাচন হলো এবং বিএনপি কিন্তু ওখানে হেরে 30-35টা আসন পেল। তো 2006-এ নির্বাচন হলে বিএনপি কতগুলো আসন পেত সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু ওই সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপি 220 আসন পাওয়ার মতো অবস্থায় ছিল না, কিন্তু হয়তো বা আরও কম বেশি হতে পারতো। এই জায়গায় ডিপ স্টেট যেটা করে, বরাবরই ন্যারেটিভ বিল্ডিংয়ের কথা বলে, জনমতকে পক্ষে আনার কথা বলে, কিন্তু তারা যেই সার্ভে বা যে ইনফরমেশনগুলি পুশ করে সোসাইটিতে বা গণমাধ্যমে, সেটা আবার আপনার খানিকটা হিতে বিপরীত হয়ে যায়। ভোট কেনা, ভোট চুরি করা, একটা হচ্ছে ভোটকে নানাভাবে প্রভাবিত করা, ক্ষমতাকে ইউজ করে, সিস্টেমকে ইউজ করে, এস্টাবলিশমেন্টকে ইউজ করে ভোটারকে প্রভাবিত করা।